তাদের মধ্যে এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। অফিসারদেরকে জিম্মি করা হবে, জিম্মিকে তার কিছু দাবি দেওয়া আছে এবং তো অফিসারের জিম্মি করা হবে তো জেনারেল শাকিলও জানতেন কিছু টাকা পয়সা বিদেশে পাচার হচ্ছিল জেনারেল শাকিলের নামে আর কি। উনি জড়িত কিনা জানি না। এই টাকাটা বিমানবন্দরে ধরা পড়ার পরে জেনারেল মঈন এটা নিয়ে আসে এবং এই টাকাটা আর কাউকে আর বাংলাদেশ সরকার উপায় নাই, কেউ উপায় নাই, কয়েকশো কোটি টাকা। কিছু সেনা, আমি আর নাম বলতে চাই না, কিছু সেনা অফিসারের ওয়াইফদের আচার আচরণও অনেকাংশে দেয়। কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি, ইউ ক্যানট ডু এনিথিং। এই জেনারেল এল.এম. ফজলুর রহমান আমার পর প্রচণ্ড খেপে গেছে। সুবেদার গুফরান আমার সাথে কখনো কথা বলতো না, একসাথে জেল কাটতেছি। তারা কেউ জিজ্ঞেস করলো যে কী করছিলেন, কয়েকটা মারছে, এরকম করে বলতো সে। আমি নিজে এখানে শুনছি মারছি কথা। এইটা কেউ বলবে কিনা আমি জানি না, বাট দিস ইজ হোয়াট ইজ দি ফ্যাক্ট, যে এর ভিতরেও একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল। যারা ওইখানে পার্মানেন্ট চাকরি করতে যেসব সৈনিকরা, তারা আমাদের অফিসারদের প্রতি তাদের একটা ক্ষোভ ছিল। কিন্তু এই ক্ষোভের মানে এই না যে তারা, আমাদের ফ্যামিলিদের মধ্যে কিছু আছে যারা একবারে আওয়ামী লীগের 200% দালাল। আর্মি অফিসার, মানে অফিসার মারা গেছে, তার ওয়াইফ যা করতে বলছে, যা বলতে বলছে তাই এতদিন বলে আসছে। আর সরকার পরিবর্তন হলে সে ওই বলার কারণে সে তো অনেক রকমের সুযোগ সুবিধা পাইছে, সে তার অবস্থান পরিবর্তন করবে। আর ভারতীয় ইনভলভমেন্টটা প্রমাণ হয়। আমিও তো সৈনিকের কাছে শুনছি যে আমরা যাদেরকে দেখছি অ্যাক্টিভলি ফায়ার করতে, গুলি করতে, অফিসার মারতে, আমার মনে হয় না তারা বিডিআরের সৈনিক। এটা তো বিডিআরের সৈনিক আমাকে বলছে। আমি আবারও জানতে চাই, অফিসারদের কেন মেরেছে সৈনিকরা? কেন সৈনিকরা অফিসার মারলো, সেটা হলো যে অফিসার মারা শুরু করে দিয়েছে ভারতীয়রা। আর যে সমস্ত উত্তেজিত সৈনিক, যারা চাকরি হারানো পার্টির অসন্তোষ সৈনিক, তাদেরকে তো এখানে কনসেন্ট্রেট করা হয়েছে। দেখেন বিডিআরের যারা ওই সময় এই বিদ্রোহের সাথে যারা জড়িত হয়েছে, যাদেরকে জড়িত হওয়ার কারণে শাস্তি হয়েছে, আমি তাদের সাথে জেল খাটছি। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি হাসিনা হত্যা এবং দেশের সরকার উৎখাতের জন্য আমি পরিকল্পনা করছি। আমরা 4 বন্ধু, 4 জন আর্মি অফিসার, তার মধ্যে হাসিনের মতন লোক আছে। এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি জেল খাটতে গেলাম। বিডিআর সৈনিকরা আপনাদের কি বলেছিল তখন? সৈনিকরা আমার সাথে তো উল্লেখযোগ্য সবারই কথা হয়েছে, সেই কথা তো আমি পরিষ্কার। আমি যেগুলো কথা বলতেছি তা আমার কথা না তো, যে এই যে সৈনিকদের আনা হয়েছিল, অনেক আননোন সৈনিক আসছিল। কারণ এখনকার প্রজন্মের সৈনিক তো 10 বছর আগে যে চাকরি করে গেছে নাও চিনতে পারে, চেনেই নাই। ওই এরকম কিছু ছিল সিনিয়র সৈনিক, তারা তোমরা চিন্তাও না, তারা আসছে। কিছু লোককে নিয়ে এসে বিভিন্ন জায়গায় তাদেরকে আওয়ামী লীগের লোকজনের কাছে রেখে দিচ্ছে, তোমরা এখানে থাকবা, রাখো, তাদেরকে কাজ আছে। তারপরে মিছিল করলো ভিতরে, তার এই লোকগুলো কোথায় পেলো? মিছিল করে যখন মিছিলটা বাইরে যায়, 2 গুণ 3 গুণ লোক সাথে করে নিয়ে গেছে। তার মানে আওয়ামী লীগের লোকজন ভিতরে বসেছিল। এই যে যত অসন্তোষ সোলজারকে ঢাকায় আনা হলো, পিলখানায় আনা হলো, এবং সৈনিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার জন্য 2001 সাল থেকে পরিকল্পিতভাবে সব প্রোপাগান্ডা চালানো হয়েছে, হয়ে একটা হোস্টাইল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। করে তারপরে তাদেরকে বলা হয়েছে যে কিছু না, বুঝতেই তো পারতেছো যে তোমাদের মধ্যে অসন্তোষ এই কারণে আছে, তোমরা কাজ করো, তোমাদের যে লিস্ট আছে এইগুলো নিয়ে তোমরা অফিসারের জুমি করলে এগুলো তোমরা পাইবা। এবং তার জন্য তারা যে এই যে তাপস, তারপরে হলো সাহারা খাতুন, নানক, আজম, এদের সাথে যে তারা যোগাযোগ করছে, কথা বলছে, মিটিং করছে, এগুলো তো জেলখানায় আমাকে এটি রহিম আমাকে বলছে, উনি নাকি মারা গেছে শুনলাম। তারপরে ওই যে তহিদ, এদের সাথে তো আমি জেল খাটছি। তো তারা যেটা বলছে সেটা, যে আমি যেগুলো আস্তে আস্তে আনফোল্ড করছি, যে তাদের মধ্যে এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। অফিসারদেরকে জিম্মি করা হবে, জিম্মিকে তার কিছু দাবি দেওয়া আছে এবং তো অফিসারের জিম্মি করা হবে তো জেনারেল শাকিলও জানতেন। কারণ এই কথা বলতে গেলে কেউ আমার উপরে এখন আক্রমণ করতে আসতে পারে, 2-1টা গুলিগালাজ হতে পারে, এটাও জানতেন। বিডিআরের সৈনিক যারা উপরে, তারা বলে যে স্যার আমাদের কাছে এমন তথ্য আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এখানে কিছু টাকা পয়সা বিদেশে পাচার হচ্ছিল জেনারেল শাকিলের নামে আর কি। উনি জড়িত কিনা জানি না। এই টাকাটা বিমানবন্দরে ধরা পড়ার পরে জেনারেল মঈন এটা নিয়ে আসে এবং এই টাকাটা আর কাউকে আর বাংলাদেশ সরকার উপায় নাই, কেউ উপায় নাই, কয়েকশো কোটি টাকা। তো সেই টাকার কথা সাধারণ বিডিআর সৈনিক কেমনে বলে? ওরাও তো শুনছে। আমি এখন বললাম, তথ্যটা দিলাম, এখন যাচাই করেন। বলে এই টাকাটা যাতে জেনারেল শাকিল আর না চাইতে পারে, এই জন্যই মারি হচ্ছে, বিডিআর সৈনিক এরকম বলে। এবং এই যে একটা সাইড বললাম আমি, যে বিডিআরের সৈনিক কারা কারা এখানে ছিল, কাদেরকে আনা হয়েছিল। বিডিআর পিলখানার মধ্যে যে সমস্ত অফিসার পোস্টিং ছিল, আপনি তো একটা সাইড বললেন যে যাদেরকে পরিকল্পিতভাবে আনা হয়েছে এবং মারা হয়েছে কয়জন, তার মধ্যে মনে হয় যে কারা টার্গেট যারা হয়েছে তারা তো নামই আছে, একে টার্গেট করা হয়েছে। কিন্তু অন্য যারা, তারা কিন্তু অধিকাংশই টার্গেট ক্লিয়ার না, টার্গেট লিস্টে অধিকাংশই না। 57 জন অফিসার ছিল, 107 জন। তাহলে এই আর 50 জন অফিসার বাঁচলো কিভাবে? একজন তো বাঁচার কথা না, সেই বাঁচছে তো, তারা তো বেঁচে গেছে। কতজন ছিল টার্গেটিং এ? এটা আসলে তো বলা মুশকিল।
অন্তত পক্ষে ডিজি ছিল না, আমি ছিল না। না, এটা আমার আমার আমি মোটামুটি আমার এটা বিশ্বাস। এখন আমি একটা কথা বলতে গেলে তো আবার আমার যদি এটা প্রমাণ করতে বলে স্পেসিফিক, ওই যে বললাম প্রমাণ করা তো ডিফিকাল্ট, কিন্তু যেটা সত্য আর মিথ্যা তো বোঝা যায়। তো তখন আপনি ওদের সাথে কথা বলবেন এটা, এই যে আমার 1.5 বছর জেলখানার জীবনের আমার যে এক্সপোজার টু দি মিডিয়া সোলজার, তখন তো আমি দেখছি তারা, এর মধ্যে আমি একসাথে চাকরি করছি, ওরকম মিডিয়া সৈনিক আমার সাথে ছিল, তারা আসছে কথা বলছে, যদিও আমার কাছে যাওয়াটা ডিফিকাল্ট ছিল, তারপরে আমার সাথে তারা আসছে কথা বলছে, অনেক সময় দেখা হয়েছে। এখন এই যে বললাম যে একটা কিছু আছে যে তাদের টার্গেটিংয়ের জন্য নাম বাই নেম নিয়ে আসা হয়েছে, হত্যা করা হয়েছে, কেউ আছে যে এর মধ্যে হয়তো বেঁচেও গেছে, এরকমও আছে। আবার এরপরে যারা আছে তারা হলো যে জাস্ট চিনি জানি না, ও অফিসার ঠিক আছে, এরকম হয়েছে। আর হলো যে এই যে এখানে যেটা এনভায়রনমেন্ট, পিলখানার মধ্যেই বিডিআরের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার জন্য অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে ইভেন কিছু কিছু সেনা, আমি আর নাম বলতে চাই না, কিছু কিছু সেনা অফিসারের ওয়াইফদের আচার আচরণও অনেকাংশে দেয়। এমন এটা বললে তো আমাকে সবাই ধরে বসবে যে আপনারা কেন বললেন, অফিসার হয়ে এটা বলতেছেন। আমি বাইনাম বলতে পারি, প্রমাণও করতে পারি, আমার দরকার নেই এগুলো। এগুলো যারা করতেছে প্রমাণ করার, তারা আমাকে যদি কমিশনে নিত আমি এগুলো করতাম। কমিশন আমাকে নেয় নাই, কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি, ইউ ক্যানট ডু এনিথিং। এই জেনারেল এলএম ফজলুর রহমান আমার পর প্রচণ্ড খেপে গেছে, মত বিনিময় করতে আসছিল রাওয়াতে, যে ওইখানে যেহেতু এটা বাড়ির লোক অতটা বুঝবে না, বিডিআর ডিজি হচ্ছে আর্টিলারি করের লোক, ওনার তো একটা আর্টিলারির প্রতি একটা যে আমি এখানে থাকবো, আমার আশেপাশে যারা থাকবে আর্টিলারি বলি ভালো হয়। আপনি যদি একটা হেডকোয়ার্টারের মধ্যে 100 অফিসারের পোস্টিং, ঢাকায় পোস্টিংটা তো একটু প্রাইস পোস্টিং, একটা বয়স হয়ে গেলে তো ঢাকায় আসতে চায়, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ব্যাপার স্যাপার আছে, তো ঢাকায় আসা এত একটা লবিংয়ের ব্যাপার। তো এই লবিংয়ে তো আর্টিলারি উইন করছে, বেশিরভাগ আর্টিলারি লোক ছিল। আপনি একটা সেনাবাহিনীর তো একটা রেশিও আছে, যে একটা আইডিয়াল সেনাবাহিনীর মধ্যে আর্টিলারি কয়জন হবে, ইনফ্যান্ট্রি কতজন হবে, অন্য কত, এরকম হওয়ার কথা। তো পিলখানা তো তা ছিল না। এখন এই তথ্যটা তো প্রমাণও করতে পারে, আপনি নাম বাইর করেন যে কারা কারা পোস্টিং ছিল, ওদিন কারা কারা আসছিল। এবং এই যে আর্টিলারির প্রাধান্য থাকার জন্য অন্য যারা সেগমেন্টের অফিসার তাদের মধ্যে অসন্তোষ ছিল, এটা তো আমি আমার কথা বলতে পারি। আমার দিল তো আমি দেখতাম যে আরে সব কিছুই ভালো জায়গায়, ভালো কাজ, ভালো সব কিছু পুরা ভালো, আর আমার যত রকম খারাপ খারাপ জায়গা, খারাপ ডিউটি, কষ্টের ডিউটি, এগুলো ছিল তো, এটা এক্সিস্টেড। বললাম যে আমাদের লেডি ওয়াইফদেরও কিছু ইয়ে ছিল, এবং কী ধরনের যে তারা অশান্তি ক্রিয়েট করছে, এবং সৈনিকরা পর্যন্ত একটা মানে কি বলবো অসন্তুষ্ট, সিরিয়াসলি ফর দ্য বিহেভিয়ার অফ আর্মি অফিসার ওয়াইফ। এটা এখন আমার গায়ে আসতেছে কথাটা, কারণ এটা সত্য। কিন্তু তার মানে এই না মেরে ফেলবে, এটাও কিন্তু আবার তা। আমি তো ওইটাই বলতেছি যে আপনি যতভাবেই বলেন না কেন, এটা তো এর সাথে যায় না। যেরকম আমি ঐশীর উদাহরণ দিলাম, ঐশী তার বাবা মাকে মেরে ফেলবে, এটা তো কোনোভাবেই হয় না। এখন তো দেখা যায় পরকীয়া করতে যায়, নিজের সন্তানকেও একজন মহিলা হচ্ছে। তো এই যে হচ্ছে, এটা তো এই জন্য কি বাবা মায়ের কাছে তার সন্তানকে রাখবে না, এই বিশ্বাসটা করবে না? এখন মনে করেন পিলখানায় যেগুলো ছিল, যে এনভায়রনমেন্টের কারণে এটা হয়েছে, সেটা অত দূর হওয়ার কথা না। অসন্তোষ ছিল, কেউ অনেক বেশি অসন্তুষ্ট ছিল, কেউ কম ছিল, এরকম। ওখানে একজন আছে সুবেদার গোফরান। সুবেদার গোফরান আমার সাথে কখনো কথা বলতো না, একসাথে জেল কাটতেছি। তারা কেউ জিজ্ঞেস করলো যে কি করছিলেন, মারছে, এরকম করে বলতো সে। আমি নিজে এখানে শুনছি মারছি কথা, মানে এত রাগ তার। অথচ সে হলো হাসিনের ব্যাটালিয়নের সুবেদার মেজর। হাসিন বলেন না সে খুব ভালো ছিল। এই মতো অবস্থায় আমি তো গোফরান মল্লিককে দেখছি এরকম, আমি মেজর অমুক জানে সব, আমার সাথে প্রত্যেক। তৌহিদ সাহেব আমাকে দেখলে দৌড়ায় আসতো, দূরে থাকলে দৌড়ায় আসতো আমার কাছে। আর গোফরান কোনদিন আমার কাছে আসেনি। তো এই যে আমি যে একটা এনভায়রনমেন্টের কথাটা বললাম, এইটা কেউ বলবে কিনা আমি জানি না, বাট দিস ইজ হোয়াট ইজ দি ফ্যাক্ট, যে এর ভিতরেও একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল। যারা ওইখানে পার্মানেন্ট চাকরি করতে যেসব সৈনিকরা, তারা আমাদের অফিসারদের প্রতি তাদের একটা ক্ষোভ ছিল, কিন্তু এই ক্ষোভের মানে এই না যে তারা হত্যা করবে, এটা ছিল না। তার কাজটা যারা করেছে তারা তো ওই যে যারা ঘটনা, যে ছেলেটার কথা বলা হয় যে লাইন আপ করেছিল সেলিম রেজা, তো আমার পাশের রুমে থাকে, ওর সাথে আমার সবসময় কথা হয়েছে। বলেছে আমি তো গুলি খেয়েছি স্যার, আমি কেন অফিসার মারবো বলেন? আপনিই বলেন যে ওই বিডিআর সৈনিক অফিসার মারবে, আপনি বিশ্বাস করেন? না, আমি এটা বিশ্বাস করি না। বিডিআর সৈনিক অফিসার মারবে আমি কিছুতেই বিশ্বাস করি না, এটা হতেই পারে না। বলেছে আমাদের তো এরকম বলা হয়েছে, আমরা ওইটা করতেছি। স্যারদের বলেন স্যার আপনার লাইনে দাঁড়ান, আপনারা আমাদের একজন নিয়ে যাবো। কোথার থেকে কে এসে গুলি করা শুরু করলো, মেরে ফেললো আমার চোখের সামনে। এটা সেলিম রেজা আমাকে নিজে বলছে। এখন ধরেন তারপরে বিচার করতে যায় যাদেরকে ফাঁসি টাসির ব্যাপার বলে, আল্লাহর হাজার শুকুর আওয়ামী লীগ তো একটা বোকা। আওয়ামী লীগের বিরুদ্ধে যে এইটা যাবে সিরিয়াসলি,
এবং কিছু কিছু লোক শেখ হাসিনা সহ তাদেরকে ফাঁসি দেওয়া যাবে সিরিয়াসলি শিওরলি বিডিআরের যারা বেঁচে আছে তাদের কারণে। এদের ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কার্যকর হয় নাই। নাও আস্ক হিম, সে সব সত্য কথা বলবে, হাসিনার জড়িতর কথা বলবে, সবার জড়িতর কথা বলবে। একটা লোকের ফাঁসি যদি হয়ে থাকে, কে দিল ফাঁসি, কোন ব্যবস্থাপনায় ফাঁসি হইল, সব কিছুই তো ফেক। ফেক আপনি একটা ফেক জিনিসের একটা উপরে ভিত্তি করে এখন আপনি তদন্ত করেছেন, ওই ফেক জিনিসটা মানে এই বর্তমান তদন্ত কমিটির প্রথম হলো যে আগের কিলো তুমি আনতে পারবা না বিবেচনায়, তাহলে কি কেমনে আপনি তদন্ত করবেন? তদন্ত করলে তো আপনি একটা করছে ওটা উল্টাইতে হবে, এটাই তো তদন্ত। সবকিছু কিন্তু এই তদন্ত সবগুলো খুঁড়াইতে হবে। ওই জন্য বললাম এটা খারাপ ওই কেমন দিয়েই বললাম যে ওটার নিচে কি আছে ওটা উল্টাও, ওর মধ্যে কি আছে। তো এই যে ঘটনাটা ঘটছে এটার সাথে ভারত জড়িত, তার প্রমাণের জন্য আমি এত কথা বললাম। এই যে বলা হয় যে তাসনুভা মাহার কথা বলা হয় যে উনি হিন্দি কথা শুনেছে, এরকম কি? এটা আমি আরো শুনেছি। তাসনুভা মাহার সমস্যা হয়েছে যে এই কথাটা সে প্রথম থেকেই বলতেছে। প্রথম থেকেই বলাতে হয়েছে কি, আমাদের ফ্যামিলিদের মধ্যে কিছু আছে যারা একবারে আওয়ামী লীগের 200% দালাল। আর্মি অফিসার মানে অফিসার মারা গেছে, তার ওয়াইফ যা করতে বলছে যা বলতে বলছে তাই এতদিন বলে আসছে। আর সরকার পরিবর্তন হলে সে ওই বলার কারণে সে তো অনেক রকমের সুযোগ সুবিধা পাইছে, সে তার অবস্থান পরিবর্তন করবে। আর তাসনুভা মাহা আগেও যা বলছে এখনও তাই বলছে। তাসনুভা মাহা যেটা বলে সেটা বলতে ভারতীয় ইনভলভমেন্টটা প্রমাণ হয়। আমিও তো সৈনিকরা শুনছি যে আমরা যাদেরকে দেখছি অ্যাক্টিভলি ফায়ার করতে, গুলি করতে, অফিসার মারতে, আমার মনে হয় না তারা বিডিআরের সৈনিক। এটা তো বিডিআরের সৈনিক আমাকে বলছে। এখন এটা কীভাবে প্রমাণ করবো? আমি কি ওই লোকটাকে আনতে পারবো যে গুলি করে মারছে? পারবো না তো। যে সৈনিকটা আমাকে বলছে আমি তো স্পেসিফিক্যালি এখন তারা বের করতে পারবো না। আর জেলখানা এমন একটা জায়গায় আমি ছিলাম, আমি একজন আর্মি অফিসার মেজর হিসেবে চাকরি করছি। আমাকে যদি কেউ পিছন থেকে টোকা দিয়ে বলে যায় তুই নাকি মেজর, আপনি বলেন, আমি এরকম একটা এনভায়রনমেন্ট ছিলাম। আমাকে কিন্তু একজন চোরবাট পরে বলতেছে পিছনে টোকা দিয়ে তুই নাকি মেজর, আমি বলতে পারি যে আমি মেজর। আমাকে যেভাবে 200 লোকের এক লাইন ধরে টয়লেটে যাইতে হইতো, যেভাবে আমি শুয়ে থাকতাম আমার গায়ের সাথে গা লাগায়, এইভাবে তো আমাকে কাটাতে হয়েছে এখানে। আপনি মানে কি মামলা দিল? মামলা হলো ওইটা, আমি সরকার উৎখাতের এবং প্রাইম মিনিস্টার মামলাটা দিল। এই মামলাটা 11 সালে 2011-তে। এটা একটু সময় নিছে, এটা গোছানোর জন্য সময় নিছে। এবং মামলার আসামি আমি, এই কর্নেল হাসিন, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ আবদুল্লাহ, তারপরে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আমরা 4 জনই কোর্সমেট। আমি শুধু মেজর, ওরা লেফটেন্যান্ট কর্নেল। এবং এটার সাথে আরও কিছু লোক তারা স্টেটমেন্ট দিচ্ছে যে হ্যাঁ উনি, আমরা পরিকল্পনা করছি, ওনারা ছিল সাথে, এরকম স্টেটমেন্টও দিচ্ছে। হ্যাঁ, তাদের কনফেশনারি স্টেটমেন্টের ভিত্তিতে আমাদেরকে জড়ানো হবে, সেই জন্য এগুলো করছে। তো এটা তো বোঝাই যায় যে আমার কোনো সাক্ষী, কোনো এফআইআর, কোথাও আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, নাম নেই।